পাইনি, তবে একই আলোচনা বারবার হচ্ছে। আমি নিজেও নতুন কোনো কথা বলবার জন্য আসিনি। আপনারা এই সমস্ত আলোচনা গত 4 মাস ধরেই শুনছেন। আমাদের অভাবটা কি, আমাদের কি করতে হবে। তো সকলেই মনে হয় যার যার ওই যে অন্ধের হস্তি দর্শন যাকে বলে, আমরা যার যার অভিজ্ঞতার কথাই বলি, কিন্তু গোটা জিনিসটা একসাথে যদি আমরা দেখি তাহলে পরিস্থিতি কি দাঁড়ায়। শিক্ষা ব্যবস্থা নিয়ে যখনই আপনি কথা হন বলেন, তখন দেখা যায় যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যে কথাই বলি না কেন, প্রথমে প্রশ্ন আসে এর যে খরচ কত হবে। তো জাতীয় আয়ের কত টাকা আমরা শিক্ষায় ব্যয় করি, এটা একটা খবর দেয় আমাদের, এটাকে আমরা কি পরিমাণ গুরুত্ব দিচ্ছি। আমরা একাধিক সূত্রেই জেনেছি আমাদের দেশে যে গুরুত্ব দেওয়া হয় সেটা সমগ্র জনগণকে শিক্ষিত করার জন্যে যথেষ্ট নয়। তাহলে এটা কি করতে হবে? শিক্ষার ব্যয় বৃদ্ধি যদি করেন তখন আরেকটা সমালোচনা আসে, শুনলাম যে টাকা ব্যয় বাড়ালে কি হবে, শুধু তাতে অবকাঠামো নির্মাণ করে, শুধু দালান কোঠা নির্মাণ করে, এটা তো শিক্ষক বা ছাত্রদের কোনো উপকারে আসে না। সেটাও পুরোপুরি সত্য নয়, কারণ অবকাঠামো নির্মাণের জন্য একটা খরচ আছে, অন্যান্য ব্যয়ের জন্য খরচ আছে। আপনি যখন টাকা বরাদ্দ বাড়াতে বলবেন, এই যে আমাদের আগে অধ্যাপক মামুন বলছিলেন আমি ঢোকার সময় যে ভিয়েতনাম কত খরচ করে, বাংলাদেশ কত খরচ করে, সত্যি বলতে গেলে ভিয়েতনাম যা খরচ করে সেটাও এমনকি উল্লেখযোগ্য। শিক্ষা ব্যবস্থায় জাতিসংঘ আজ থেকে 55 বছর আগে একটা সাধারণ নির্দেশিকা দিয়েছিল, যদি তথাকথিত নিরক্ষরতা দূর করতে চান, সবাইকে অক্ষর জ্ঞান দিতে চান, তাহলে জাতীয় আয়ের কমপক্ষে শতকরা 6 ভাগ খরচ করতে হবে। পৃথিবীর আরও বহু দেশ আছে যারা শতকরা 10 ভাগ 12 ভাগও খরচ করেন প্রয়োজন অনুসারে। তাতে শিক্ষা সম্পর্কে আমরা কত গুরুত্ব দিচ্ছি এটা বোঝা যায়। এতে কথা শেষ নয়, এর কত অংশ আমরা কি কাজে ব্যয় করবো সেটা তো ভাগ করা থাকে, তাই না? এখন দ্বিতীয় কথা হলো, সকলেই মুখে বলে এখন একবিংশ শতাব্দীর 25 বছর পার হতে চলেছে, তা আমরা এখন যদি বলি শিক্ষা একটি অধিকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে প্রস্তাবনাপত্র তাতেও বলেছে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। এর মধ্যে অনেক অস্পষ্টতা আছে। আমাদের বর্তমান সংবিধানে শিক্ষা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়। এটা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে যে ভাগ আছে, যেটা নিয়ে মামলা করা যাবে না বা আদায়ের দাবি করা যাবে না, সেটা ইংরেজিতে বলে পায়াস উইশ। মূলনীতি নামে আমরা ইচ্ছা প্রকাশ করছি শিক্ষা একটা অধিকার হওয়া উচিত, কিন্তু শিক্ষা অধিকার হিসেবে স্বীকৃতি বহু আগে পেয়েছে আন্তর্জাতিক আইনে। জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা 1948, তাতে তার ওই রকম পায়াস উইশ হিসেবে আছে। সেটাকে আইনে পরিণত করা হয়েছে আরও 18 বছর পরে 1966 সনে আরেক ধরনের চুক্তিপত্রের মাধ্যমে। যে সমস্ত দেশ ওই চুক্তিপত্র মেনে চলবে বলে স্বাক্ষর করবে, তারা তাদের দেশের আদালতে কিন্তু এটা নির্ণয়যোগ্য, প্রণয়নযোগ্য অধিকার হিসেবে স্বীকৃতি পাবে। তো জাতিসংঘে যে দুটি দলিল 1966 সনে চুক্তিপত্র হিসেবে পাশ হয়েছে, এগুলো আন্তর্জাতিক চুক্তিপত্র। একটা হচ্ছে নাগরিক অধিকার বিষয়ক, আর একটা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক। এই দ্বিতীয়টাতেই শিক্ষা অধিকার হিসেবে স্বীকৃত, কিন্তু সেখানে অনেক প্রশ্ন খোলা আছে। শিক্ষা অধিকার বলে আপনাদের বলে আমি 3য় শ্রেণী পর্যন্ত আপনাকে পড়াবো এবং তার জন্য আপনার পয়সা দেব, তাহলে আপনি বলবেন না 3য় শ্রেণী যথেষ্ট নয়। আচ্ছা, 5ম শ্রেণী ঠিক হবে, 4র্থ শ্রেণী ঠিক হবে? তাহলে কতটুকু শিক্ষা না হলে একজন মানুষকে ন্যূনতম শিক্ষিত হয়েছে বলা যাবে না? সেটার মাপকাঠি কি? তিনি যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, সেই কাজে লাগবে কিনা এই শিক্ষা, সেই দিক থেকে আমরা জানবো কিভাবে? আমরা জানবো একটা যুক্তি থেকে, আমাদের মানব প্রকৃতি সম্পর্কে, মানে ইতিহাস থেকে আমরা যে শিক্ষা আহরণ করেছি তা থেকে মানুষ কত বছর বাঁচে, তার জীবনে কর্মজীবন কত বছর হয়, এবং কর্মজীবনের জন্য প্রস্তুতিমূলক শিক্ষা কত বছর নিতে হবে, কমপক্ষে কত না নিলে তাকে কোনো কাজের যোগ্য বলা যাবে না। এটা কিন্তু চিরকাল একরকম নাই। আধুনিককালে বিজ্ঞান, যন্ত্র এবং কৌশলের যে উন্নতি হয়েছে, সেটা বুঝে কাজ যদি কাউকে করতে হয়, যেমন আপনাকে গাড়ি চালাতে হলে এক ধরনের বিদ্যা লাগে, বিমান চালাতে হলে আরেক ধরনের বিদ্যা লাগবে, বিমান বানাতে হলে আরেক ধরনের বিদ্যা লাগবে, আপনার দালানে জোয়ালের কাজ করতে এক ধরনের বিদ্যা লাগবে, ইঞ্জিনিয়ার হিসেবে তার পরিকল্পনা করতে এক ধরনের লাগবে। সেই জন্য বলছি, আধুনিক পৃথিবীতে গড় পড়তে কতটুকু না পড়লে একজন মানুষকে ন্যূনতম শিক্ষা জীবন শেষ করেছে বলা যাবে না, সেটুকুই অধিকার হওয়া উচিত। কিন্তু সেটা অভিজ্ঞতা বলে কমপক্ষে 12 বছর স্কুলে যাওয়াটাই ন্যূনতম শিক্ষার মাপকাঠি পৃথিবীর সব দেশেই।
সেটা কোনো কোনো দেশে বলেছে বাধ্যতামূলক, মানে করতেই হবে, না করলে আপনাকে উল্টো শাস্তি দেওয়া হবে। যে মা বাপ ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে না তাকে শাস্তি দেওয়া হবে, এর মানে হচ্ছে আবশ্যক, এর মানে হচ্ছে কম্পালসারি। কিন্তু শিক্ষা দিতে পারছেন না যেহেতু আপনার টাকা পয়সা নাই, সেই জন্য শিক্ষা যে নিতে যাবে তার শিক্ষার কোনো খরচ মা বাবাকে বহন করতে হবে না, এটা সমাজে বহন করবে। সমাজের প্রতিনিধি হিসাবে আমরা বলি রাষ্ট্রই বহন করবে, কারণ সমাজের দেওয়া যে কর এবং খাজনা তা দিয়ে তো রাষ্ট্র চলে। সুতরাং বেয়াটা সমাজ, জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মেডিকেল কলেজ আছে, ওটাতে তারা লিখেছে সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ। কথাটা হয়তো আমরা গড়পড়তে উড়িয়ে দিই, সমস্ত শিক্ষাই তো সমাজ ভিত্তিক, মানে শিক্ষার ব্যয়টা সমাজে বহন করে। কিন্তু সেই ব্যয়টা যদি আপনি সামরিক খাতে নিয়ে যান বা আমলার খাতে নিয়ে যান, শিক্ষাকে বঞ্চিত করা হচ্ছে, এখানে কিন্তু এক ধরনের অন্যায় হচ্ছে। আমি বৈষম্যের কথা বলবো না, একজনের টাকা দিয়ে আমি আরেকজনকে শিক্ষিত করছেন, কারণ শিক্ষা তো সবার জন্যই সমান হওয়া উচিত, যেটাকে আমরা বর্তমান যুগের গণতন্ত্র অথবা প্রজাতন্ত্র বলছি, সেখানে এইটাই তো মূলনীতি। সেই জন্য আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে হবে, শিক্ষা যদি একটা অধিকার হয়, কত বছরের শিক্ষাকে আমরা অধিকার বলে গণ্য করব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেই হিসাবে যদি মনে করি, প্রাথমিক শিক্ষা আমাদের দেশে যেটা বলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এই পর্যন্ত শিক্ষাই 12 বছরের স্কুল শিক্ষা, অথবা ছেলে মেয়ের বয়স 18 হওয়া পর্যন্ত, কিংবা 6 বছর বয়স থেকে স্কুলে যাওয়া শুরু করলে 12 বছর স্কুলে থাকে, এইটুকু শিক্ষা যদি অবৈতনিক না হয় তাহলে শিক্ষা অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে, এটা মোটেও বলা যাবে না। আপনারা এখন অভিজ্ঞতা থেকে বলুন এর মধ্যে কতটুকু বৈতনিক কতটুকু অবৈতনিক। দ্বিতীয় কথা হলো, শিক্ষা করতে যে ছেলেমেয়েরা যাচ্ছে তাদের যে বাড়িতে আগে কাজে সাহায্য করত, সেই সাহায্যটা সে করতে পারছে না, সেই জন্য তাকে তো বৃত্তি দেওয়া উচিত। বৃত্তি দেওয়া মানে হচ্ছে এটাকে চাকরি মনে করে তাকে বেতন দিতে হবে। কারণ একজন শিশু যখন 20 বছর 21 বছর বয়সে কর্মজীবনে প্রবেশ করে, তখন কাজ করে বলে তাকে নগদ বেতন দেওয়া হচ্ছে, কিন্তু এখন তো সে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে। তো সমাজ আগে ভাগে তাকে টাকা দিলে অসুবিধাটা কি? অসুবিধা এই যে সমাজ বলবে যে আমার অন্য কাজে খরচের টাকা পাওয়া যাবে না, কিন্তু যে শিশুকে আপনি টাকা দেবেন সেই টাকা সে কাজ করে প্রত্যেক বছর তার চাকরি থেকে যদি আপনি শতকরা 10 ভাগ করে কেটে রাখেন, এটা দেওয়া তার শোধ করা তার পক্ষে অসম্ভব নয়। এত ঋণ খেলাপি আছে। শিশু যদি মারা যায় তাহলে সে ঋণ খেলাপি হবে, মারা না গেলে কিন্তু ঋণ খেলাপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা সম্ভাবনা আছে, সে যদি বিদেশে চলে যায়, কিন্তু বিদেশে চলে গেলেও সে তার ঋণটা শোধ করতে বাধ্য। এইভাবে শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহন সমাজের পক্ষে করা সম্ভব কিনা এটা আমরা পরীক্ষা করতে পারি, এটা অসম্ভব কিছু নয়। আর এটা এমন আহামরি প্রকল্প নয় যে আমাদের এর জন্য অনেক দুশ্চিন্তা করতে হবে, কারণ এর চেয়ে অনেক বেশি পায়াভারী প্রকল্প আমরা করেছি এবং জাতীয় সম্পদ নষ্ট হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, শিক্ষা একটা একজনের কাজ নয়। শিক্ষার ক্ষেত্রে প্রথম পক্ষ হচ্ছে ছাত্রছাত্রী যারা পড়তে যায়, আমাদের প্রত্যেকেই পড়তে হবে। শিক্ষার একটা উদ্দেশ্য আমাদের সমাজে চিরকাল থেকে আমরা জানি, ছেলে মেয়েকে মানুষ করা। বাংলা ভাষায় একটা অদ্ভুত শব্দ আছে, মানুষ করা। মানুষ করা মানে কি? যেটুকু শিক্ষা না হলে সে সমাজে সভ্য লোক হিসেবে গণ্য হবে না। বাংলা ভাষায় একটা শব্দ আছে অজ, একটা রেস্টুরেন্টের নাম আছে দেখবেন ঢাকায় উত্তরায় ধানমন্ডিতে ছিল, অজ। অজ মানে যেখানে সভ্যতা প্রবেশ করেনি, অসভ্য। এই জন্য আমরা বলি অজ পাড়াগা, যেখানে জ মানে সভ্যতার এখনো পদার্পণ হয়নি। এই জন্য এটাকে খারাপ আচরণ করলে অজাচার বলে, অত্যাচার অনাচার এবং অজাচার একটা শব্দ আছে। এমনকি অজ পাড়াগায়ও বলে এখন বিদ্যুৎ বাতি যাচ্ছে। তো শিক্ষা যাবে না কেন? প্রথম সত্য হচ্ছে শিশুকে অজত্ব থেকে মুক্ত করে তাকে জ করতে হবে। জ মানে তার জন্ম দিতে হবে। আমি যাকে জানি সেই শিক্ষা হচ্ছে 10 জনের সাথে একসাথে মিলে কি করে সমাজে চলতে হয়। তো সেই জন্য শিক্ষার বিষয়বস্তুর কথাটা আমাদের আসবে, আমি তাকে কি পড়াবো, মানুষ হওয়ার শিক্ষাতে কি, এইটাই শিক্ষার সিলেবাসের প্রশ্ন। এই যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লেখা পড়ে আমি কিছুই বুঝি না, আমার গা মানে রি করে ওঠে, কারণ এই শাসক শ্রেণী যা বলছে সেটাকে তারা বারবার প্রতিধ্বনিত করাচ্ছে। অর্থাৎ সে যে চিন্তা করতে পারছে না, এটা দেখলে এটা করুণ চিত্র ভেসে ওঠে। আপনার চাইলে আমি প্রত্যেক লাইনে লাইনে বলতে পারবেন, ওরা যা চায় আমরাও তা চাই, তা না। আপনাকে তো বুঝতে হবে আপনি কি চান। উদ্দেশ্য দিয়ে শুধু হবে না, আপনার উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য উপযুক্ত পথও থাকতে হবে, উপায়ও থাকতে হবে। তাহলে শিশুকে মানুষ করার একটা শিক্ষা। তারপর দ্বিতীয় শিক্ষা কি? এবার দেখলাম তারা সেটা লেখেনি। আমি একবার ওই যে প্রেস ক্লাবে সমালোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি সবাইকে কর্মমুখী শিক্ষা দিতে হবে। আর শিক্ষা তো কর্মের জন্যই করি আমরা।
তাহলে শিক্ষা কর্মমুখী হওয়া মানে হচ্ছে কি তাকে মানুষ হওয়ার শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে, ওই অলিখিত অংশটুকুই আপনি বলছেন না। অর্থাৎ একজন মানুষকে তো যন্ত্রে পরিণত করো, যেন সে কাজ করতে পারে, সে শুধু ইঞ্জিনিয়ার হয়, সে যেন মানুষ না হয়। আপনি বলছেন আমি তো এটা বলিনি, কিন্তু কার্যক্ষেত্রে এটা বলা হয়। এই যুগে আবার বিরোধিতা করছে ইউজিসির কৌশলপত্র চাপিয়ে দেওয়া হয়েছে। ইউজিসির কৌশলপত্র কি জিনিস? ওটা কৌশলপত্র আসলে নয়, স্ট্র্যাটেজি পেপারের আমরা ভুল অনুবাদ করছি। ওটা হচ্ছে নীতিপত্র। এই যে শ্বেতপত্র বের করছে দেবপ্রিয় ভট্টাচার্য, আর বলছে শ্বেতপত্র না, এটা কৃষ্ণপত্র। আমি বলছি যে আমরা যেটা করছি সেটা নীতিপত্র, কৌশলপত্র নয়। তারা চাচ্ছে মানুষ কর্মমুখী শিক্ষাই করুক। প্রশ্ন হচ্ছে কখন কর্মমুখী শিক্ষা শুরু করবে। আপনারা দেখেন আগে শুরু করতে অষ্টম শ্রেণীর পরে তাকে ভোকেশনাল ট্রেনিংয়ে যান, সেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে, বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে পূর্ণ ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা তার আছে, সে কখনো সচিব হতে পারবে না। আচ্ছা, এইটা কি মানুষকে প্রতারণা করার বহু পথ আছে, তাই না? এটা হচ্ছে একটা পথ। ইঞ্জিনিয়ারদের মধ্যে দুইটা কমিউনিটি দেখেন না, বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এই যে অজস্র শ্রেণী বিভাজন প্রত্যেক পেশার মধ্যেই, সেটা সবাইকে সমান সুযোগ দেওয়ার পরে যদি আপনি সত্যি মেধার ভিত্তিতে মনে করেন যে যে উচ্চমানের সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে না, যে নিম্নমানের সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, তাহলে এটাকে মানে নেওয়া যেত। আপনারা যে স্লোগান দিলেন 4 মাস আগেও, ছাত্ররা আমরা প্রাণ দিলাম, সেটা কি বলে? কোটা না মেধা, উত্তর হলো মেধা, মেধা। কিন্তু এই মেধাকে ওখানে জিজ্ঞাসার মুখোমুখি করতে হবে, কোন মেধার জোরে আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে রংপুর ক্যাডেট কলেজে কোচিং করে ছাত্র ভর্তি করায়, যারা ক্যাডেট কলেজে ঢুকতে পারে তারা মেধাবী, যারা ঢুকতে পারে না তারা মেধাবী নয়। আজ তারপরে যারা ক্যাডেট কলেজে যাবে তারা কি পরিমাণ সুবিধা পায়? এই পরিমাণ সুবিধা অন্যরা কেন পাবে না? আমার মেধা নাই, এটা কি আমার জন্য অপরাধ হতে পারে? আমি কেন সেই, তারা হোস্টেলে থাকে, এক হোস্টেলে ধরেন 100 জন করে, 4 হোস্টেলে 400 জন থাকে, কথায় কথায় বললাম। অন্যদের কি সেরকম থাকার অধিকার নাই? তার একটা নকল চাঁদের আলো তৈরি করেছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল। দেখেন দেশে কিরকম হয়েছে, শুধু কিন্ডারগার্টেন নয়, এই যে অজস্র নানা প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমি জানি আপনাদের চোখ পড়ে আছে মাদ্রাসার দিকে, এই যে মাদ্রাসাগুলো দেশের ধ্বংসের কারণ। মাদ্রাসাগুলো দেশের খুব উন্নতি করছে এটা আমি বলছি না, কিন্তু আপনি নিজে যে নতুন নতুন বৈষম্য করছেন, প্রদীপের নিচে তাকে অন্ধকার, সেটাকে যদি আপনি কোনো প্রশ্ন না করেন, অন্যকে প্রশ্ন করার নৈতিক অধিকার আপনার থাকে না, আপনি অন্যটাই করছেন। মাদ্রাসা যারা যায় তারা তাদের নিজস্ব কারণ আছে, সেই কথা বলার আগে আপনি যে কিন্ডারগার্টেন আর ক্যাডেট কলেজ তৈরি করেছেন, আপনাকে তো জাতির সামনে একটা প্রশ্ন দিতে হবে। এটা একটা নবীন মোর্শেদ একটা ভালো কথা বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে আমাদের অনেক নারী শিক্ষার্থী যারা আগে বিদেশে যাওয়ার ভয় আর পড়তোই না, তারা এখন পড়তে পারছে। প্রত্যেক জিনিসের একটু উপকার তো আছেই, কিন্তু আমি যদি সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার কথাই বলি, আপনারাই বলুন, শিক্ষাকে যদি আমরা অভিজ্ঞতা হিসেবে দেখি, ধরুন 20 বছর শিক্ষা একজনকে নিতে হয়। শিশুর বয়স 5-এ শুরু করলে 25 বছর পর্যন্ত আপনি শিক্ষা জীবন চালাবেন। তাহলে তাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো ভিত্তি বা প্রাথমিক শিক্ষা, আরটা মধ্য শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা, তারপর আরেকটা উচ্চ শিক্ষা বা বলে টার্সিয়ারি শিক্ষা। শিক্ষা 1, 2, 3 স্তরে ভাগ থাকে। আপনি যখন অধিকার বলবেন, কতটুকু অধিকার বলবেন? জাতিসংঘ যেভাবে কৌশলগতভাবে বলেছে 1948 সালে, সেটা হচ্ছে আপনার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা আমরা যেটা বলি, এইটা অবৈতনিক হবে এবং একেবারে নিচের প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক হবে। তারপরে বলছে যে পেশাগত বৃত্তিগত শিক্ষা, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, কৃষিবিদ হবেন, সেই সমস্ত শিক্ষাক্ষেত্রে বলছে ওটা ফ্রি হবে না, কারণ ওটাকে বলছে কিন্তু সবার জন্য, যে নিতে চায় তার জন্য এটা অবাধ হবে। কথাটার মধ্যে চালাকি আছে, উইল বি জেনারেলি অ্যাভেলেবল। কোনো মেধার প্রশ্ন তোলে নাই, শুধু এখানে না বলে চুপ করে থেকে সে বলেছে টাকার প্রশ্নটা আছে, টাকা দিতে পারলে পড়তে পারবেন, টাকা না পারলে পড়তে পারবেন। মেধা কোনো ভিত্তি নয়। তো যেখানে মেধা উচ্চ মাধ্যমিকের পরেও কোনো কাউকে ভর্তি না করার কোনো বিধান হতে পারে না, তাহলে আপনি ষষ্ঠ শ্রেণীর পরে কি করে মেধার ভিত্তিতে কাউকে ক্যাডেট কলেজে নিয়োগ করেন? দেশে ক্যাডেট কলেজ সৃষ্টি করার বৈধতা কোথায়? এটা বৈষম্য সৃষ্টি করা। ক্যাডেট কলেজে সুবিধা দেওয়া হয় সেটা সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিতে হবে। আপনি বললেন যে আগের দিকে অধ্যাপক মামুন বলছিলেন যে ইন্টারমিডিয়েট কলেজ এবং অনার্সকে একসাথে রাখা যাবে কিনা, কিন্তু আমাদের যেখানে অনার্স পড়ানো, এটা কি? এটা কি উচ্চশিক্ষা? এটা হচ্ছে মধ্যশিক্ষা প্রকৃত প্রস্তাবে, পেশাগত এবং কারিগরি শিক্ষা। আমরা যে মেডিকেল কলেজে এমবিবিএস ডিগ্রি করি, প্রথম ডিগ্রি, অথবা আইনের ডিগ্রি করি, এগুলো সবই বৃত্তিমূলক এবং পেশাগত শিক্ষা। এটাকে উচ্চশিক্ষা বলা হচ্ছে উচ্চশিক্ষার অপমান করা। এরপর উচ্চশিক্ষা আছে, প্রত্যেক বিদ্যালয়ের উচ্চশিক্ষা আছে,
এই জন্য যে পেশাগত এবং বৃত্তিগত শিক্ষা জাতিসংঘ 80 বছর আগে যে মানদণ্ড, নৈতিক মানদণ্ড, আইন নয়, স্থাপন করেছে, তা হচ্ছে এখানে মেধার প্রশ্ন তোলা যাবে না। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সুযোগ দিতে হবে, কোনো মেধার প্রশ্ন তোলা যাবে না। তবে সুযোগটা তার নিজের পকেটে টাকা দিয়ে করতে হবে, এটা ইমপ্লিসিটলি বলা হয়েছে। সেখানে একমাত্র এক্সক্লুশন ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের পড়াশোনা থেকে যেতে পারবেন না। শুধু প্রাথমিক শিক্ষা নয়, উচ্চ মাধ্যমিক কিন্তু শিক্ষা হবে সম্পূর্ণ অবৈতনিক। তবে প্রাথমিক শিক্ষা না দিলে মা বাবাকে দণ্ডিত করা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, তবে উচ্চ মাধ্যমিক মধ্যে মা বাবা যদি পড়াতে চায় কোনো পয়সা খরচ করতে হবে না, তবে না পড়ালে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। এই জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের 26 ধারা 3 নম্বর উপধারায় বলা আছে কোন ধরনের প্রাথমিক বিদ্যালয়ে শিশু যাবে সেইটা মা বাবাই নির্ধারণ করবে। এটা ইউরোপের জন্যই হয়েছে। ধর্মীয় বিদ্যালয়ে যাবে না রাষ্ট্রীয় বিদ্যালয়ে যাবে সেটার জন্য। আমরা তো 35 রকমের প্রাথমিক বিদ্যালয় করেছি, কিন্তু আপনাদের যে দাবিপত্রে জিজ্ঞাসা করেছেন অমুকগুলিকে প্রাক প্রাথমিক শিক্ষা বলে যে গণ্য করা হচ্ছে, মন্দির ভিত্তিক, এখানে আসল উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক থেকে বাতিল করার কথা বলছেন, ওটাকে জায়েজ করার জন্য প্যাগোডা, মন্দির ইত্যাদি কথা লিখেছে না। বোঝা যাচ্ছে কি? অর্থাৎ এই যে আপনার যে ইমপ্লিসিট একটা ভূতকে আপনি তাড়িয়ে চলেছেন। আমার কথা হচ্ছে, শিশু যদি বাড়িতে পড়ে জাতিসংঘের মতে, এইটা মা বাবা বলতে পারবেন যে আমি তাকে এখানেই পড়াবো। তাকে কোনো না কোনোভাবে আপনাকে পড়াইতে হবে, তাকে কোনো না কোনোভাবে শিক্ষিত করতে হবে, এটাই হচ্ছে দাবি। আইনগতভাবে বলা হচ্ছে এটা আবশ্যক হবে। এই প্রাথমিক শিক্ষার মেয়াদ পৃথিবীর সব দেশে, আমি বহু জায়গায় বলেছি যে 6 বছর পর্যন্তকে প্রাথমিক শিক্ষা বলা হয়। এই যে ভিয়েতনামের উদাহরণ দেওয়া হলো, ভিয়েতনামে কিন্তু 6 বছর প্রাথমিক শিক্ষা, জাপানে 6 বছর, কানাডায় 6 বছর। পৃথিবীর আমি যত দেশকে জানি ব্রিটিশ উপনিবেশগুলি ছাড়া আর সব দেশে প্রাথমিক শিক্ষা 6 বছর, কিন্তু আমাদের এখানে 5 বছর করলো কেন? এইটা আমাদের কোনো শিক্ষাবিদকে জিজ্ঞাসা করতে আমি শুনিনি। আরেকটা হচ্ছে এই ধরনের, এইটা হচ্ছে একদম প্রাথমিক শিক্ষা মানে হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা। প্রাথমিক শব্দের অর্থ হচ্ছে কি? ফান্ডামেন্টাল এডুকেশন। এলিমেন্টারি এডুকেশন হচ্ছে 6 শ্রেণী পর্যন্ত, 12 শ্রেণী পর্যন্ত ফান্ডামেন্টাল এডুকেশন। আবার বলছি, জাতিসংঘ বলছে 6 শ্রেণী পর্যন্ত আপনার পড়াতে কোনো পয়সা খরচ করতে হবে না, দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো পড়াশোনার জন্য পয়সা করতে হবে না। সেখানে মেধার প্রশ্ন নাই, আপনি শুধুমাত্র কোন স্কুলে যাবেন সেটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। তো সমাজ যদি রাষ্ট্র তৈরি না করে, রাষ্ট্র এবং সমাজ যদি স্কুল তৈরি না করে, তাহলে আমি পড়াবো কোথায়? সেই বই থেকে আমি না পড়ে থাকবো? রবীন্দ্রনাথ ঠাকুর 3 বছর 4 বছর বয়সে পড়ার থেকে ওরিয়েন্টাল সেমিনারিতে পড়তেন, তারপরে বলি আমার স্কুলে যেতে ভালো লাগে না। তাকে বাড়িতে বাবা পড়িয়েছে 10 জন টিউটর রেখে। মুঘল বাদশাহ শাহজাদাদের যেভাবে পড়ানো হতো রবীন্দ্রনাথকে সেভাবে পড়ানো হয়েছে। তো রবীন্দ্রনাথকে কারো চেয়ে কম শিক্ষিত? কিন্তু স্কুলে যাননি, কোনো পরীক্ষা দেন নাই। আমি এই জন্যই বলছি, মা বাবাই নির্ধারণ করবে শিশু কোন স্কুলে যাবে। তিনি মসজিদ ভিত্তিক স্কুলে গেলে আপনার এটা আপত্তি করার কি আছে? আপনি তো এখানে 5টা পয়সা দিচ্ছেন না। আসল কথা হচ্ছে কি, শিক্ষার সুযোগ সবার থাকতে হবে, আছে কিনা। এখন শিক্ষার বিষয়বস্তু কি হবে সেটার কথা আমি আসছি। এরপরে হচ্ছে শিক্ষা, কারিগরি শিক্ষা, পেশাগত শিক্ষা, যেটা আপনার কর্মমুখী শিক্ষা বলছেন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেটা কখন শুরু হবে? সেটা কি শিশু 9ম শ্রেণী থেকে শুরু হবে, যেমন আমাদের এখানে করেছে? 9ম শ্রেণীতে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগ। পৃথিবীর কোনো দেশে তো এটা নেই। ভারতে আসে একাদশ শ্রেণী থেকে, কারণ ভারতও নয় ঔপনিবেশিক দেশ আমাদের মতোই, আর একটু এগিয়ে আছে। কলকাতা 84 নম্বর বিজ্ঞান শহর তো অকারণে হয়নি, একটু এগুনো আছে। তো ভারতও একাদশ শ্রেণীতে শুরু করছে বলে আমাকে করতে হবে? বিলেত আমেরিকায় তো ত্রয়োদশ শ্রেণীর আগেই বিভাজন নাই, তারপরেও 2 বছর প্রস্তুতি থাকে, প্রাক মেডিকেল, প্রাক ইঞ্জিনিয়ারিং। শুধু গরিবের দেশকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছেন আপনি। এটা তো বর্ণবাদ, এতে শ্রেণী হিংসা শুধু নয়, এটা জাতিগত বর্ণগত হিংসা। অথচ আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে সেটা বোঝার ক্ষমতাও নেই। আমি এভিডেন্স থেকে বলছি, কেউ এরকম প্রতিবাদ করেছে আমাকে একটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 1959 সন থেকেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে। তারা কি ওখানে কি করে? তারা ভাত খায়, আর তো কিছু করে না, তাই না? এই হচ্ছে বিশ্ববিদ্যালয়। তারপরে এই যে আইবিএ করেছে, এটা হচ্ছে আমেরিকান সেই শিক্ষানীতির অংশ। তা নিয়ে আপনার আইবিএতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীন হিসেবে বিল্ডিং যেমন একটা চকচকে করেছে, তা করে। কত রকমের যে এক্সপেরিমেন্ট চলছে। সবচেয়ে মজার এক্সপেরিমেন্ট ছিল গার্হস্থ্য অর্থনীতি কলেজ নিয়ে। সম্প্রতি সেদিক দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়ি নেই তো অন্যের গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স। গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম বদলাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি বললাম যে আমি বহুদিন বলেছি গার্হস্থ্য অর্থনীতি কি? সে শুধু মেয়েরা সেলাই শিখবে, রান্না শিখবে, শিশু প্রতিপালন শিখবে। আরে একটা সাবজেক্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্ট।
ওটা যে আর্টস লিখতে হয় সেটাও তারা জানে না, হিউম্যান সায়েন্সেস লিখতে হয় সেটাও জানে না। তারা না জানে ফরাসি, না জানে ইংরেজি, বাংলা তো জানেই না। তো সুতরাং জানেন, এরা আবার ইংরেজিতে লিখছে, বাংলা হরফে লিখছে কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেটকে ঘোড়ার ঘাস কাটে? এগুলো মূর্খ লোক দিয়ে কি করে বিশ্ববিদ্যালয়ে চলবে আমি বুঝতে পারি না। আচ্ছা, তারা একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না? অ্যাপ্লাইড সায়েন্স, হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না? এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি, আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকলে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়? অশিক্ষিত থাকা ভালো, কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মতো হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে পড়ছি, তাই না? এই হচ্ছে উচ্চশিক্ষার অবস্থা। এই হচ্ছে নবম শ্রেণীতে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ বৃষ্টি করে সৃষ্টি সুখের উল্লাসে আজ চোখ আসে। কি আশ্চর্য ব্যাপার! তা এখন উচ্চশিক্ষার কথা আমি বলবো না, আপনারা জানেন কি করে পড়াতে হয়। ক্লাসে আমরা বিদেশি ভাষা শিখতে 20 বছর নষ্ট করি, তারপরে ইংরেজি শিখতে পারি না কেন? কেউ ভেবে দেখেছেন কি? এত বেদনাদায়ক হবে কেন ভাষা শিখতে? এটা আনন্দের কথা হওয়া উচিত। একটা বিদেশি ভাষা শিখতে সাধারণ মানুষের 3 বছরের বেশি লাগার কথা নয়, যদি আপনি উপযুক্ত পদ্ধতিতে উপযুক্ত শিক্ষকের মাধ্যমে শেখেন। একটা ক্লাসে 10-এর বেশি ছাত্র থাকলে শিক্ষকের পক্ষে সবাইকে এটা বলতে, শুনতে, লিখতে, পড়তে, এই 4টা যে বলি 4 স্কিলস, রিডিং অ্যান্ড রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং, আপনি শোনানো সম্ভব নয়। তো আপনি মস্করা করে মানুষের সময় নষ্ট করছেন কেন? তাহলে আমাদের বহু শিক্ষক ছাত্রের অনুপাত একটা মৌলিক প্রশ্ন। তো শিক্ষক ছাত্রের অনুপাত পৃথিবীতে শ্রেষ্ঠ অনুপাত হচ্ছে 1 বনাম 1। তো সেটা তো সম্ভব না। একজন ছাত্র একজন শিক্ষক হলে ভালো হয়। রাজপুত্র রাজকন্যাদের তো একজন ছাত্রের জন্য 10 জন শিক্ষক থাকতো, এবং রাজপুত্র রাজকন্যারা স্কুলে যেত না। আপনারা জানেন, সাধারণ মানুষের, বুর্জোয়া ছেলে মেয়েদের জন্য, শ্রমিকের ছেলে মেয়েদের জন্য স্কুলের সূত্রপাত হয়েছে ইউরোপে। প্রথমে গির্জার পাশে শুরু হয়েছে, পরে অন্যান্য জায়গায়। সেই কাহিনী আপনারা জানেন। শুধু আমি বলতে চাই, এখন যে গণতান্ত্রিক বিশ্ব, আমরাও যে গণতন্ত্রের স্বপ্ন দেখছি, সেটার মাপে বলছি, শিক্ষক ছাত্রের অনুপাতকে একটা যুক্তিসঙ্গত সীমায় না আনলে ভাষা শিক্ষাও হবে না, গণিত শিক্ষাও হবে না। আপনি যে কম্পিউটার শেখাবেন, লেকচার দিয়ে কম্পিউটার শেখা যায় নাকি? হাতে কলমে গাড়ির ড্রাইভিং যেমন একজনকে শেখায় একজনেই, ড্রাইভিংয়ের উপর লেকচার দিকে আপনি ড্রাইভার শিখতে পারবেন। সাঁতারের উপর লেকচার দিকে সাঁতার শেখানো যায়, রান্নার উপর লেকচার দিকে রান্না শেখানো যায়। মানুষ, আল্লাহর রহমত আছে, নিজ প্রতিভা গুণে শেখে, এই লক্ষ্য। তো শিক্ষক ছাত্রের অনুপাত আমাদের দেশে শিক্ষাকে বিপ্লব আনতে পারে যদি এটা বদলায়। শিক্ষকের যে ক্ষমতা, আমরা শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারি। অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় যদি যথেষ্ট না থাকে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ঠিকভাবে হবে না।